প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। প্রতি শনিবার 4:30টার সময় আমি তোমাদের সাথে থাকি, মোহাম্মদ সারোয়ার হক, সহকারী শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে দুটা ক্লাস নিয়েছিলাম রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আজকেও আমাদের কিছু কন্টেন্ট বাকি ছিল, পুরো দুটা ক্লাসে আমরা শেষ করতে পারিনি। আজকেও কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, শতকরা সংযুক্তি। আমাদের প্রায় পরীক্ষা এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, যেগুলো পরীক্ষায় আসে। ক্যালাস পানির শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। শতকরা পরিমাণ থেকে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করার পদ্ধতি নিয়ে তো আমরা শুরু করব। তো তার আগে আমরা একটু রিভিউতে যাই। যদি আমরা এই ক্লাসের আগের দুটো ক্লাসে আমরা শিখেছিলাম, মোল সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম, অবশ্যই আমাদের মনে আছে। আমরা একটু যারা এটা শেষ হয়ে গেছে অলরেডি, চ্যাপ্টারটা পড়ে ফেলেছি, তারা একটু রিভিশন দিব। আর যারা এখনো পড়েনি, তারা আমরা চেষ্টা করব সাথে থাকার এবং প্রবলেমগুলো নিয়ে সলভ করার চেষ্টা করব। আমি তো তোমাদের সাথে আছি। তো আমরা মূলের ধারণা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, যদি আমরা মনে করি তাহলে আমাদের মনে হয় মোলার আয়তন নিয়ে আলোচনা করেছিলাম। অণু পরমাণুর সংখ্যা নির্ণয়, অণুর ভর, পরমাণুর ভর, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা মোলার দ্রবণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে মোলার দ্রবণ বিভিন্ন দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়, দ্রবণের দ্রবের ভর নির্ণয় কিংবা তার আয়তন নির্ণয় কিভাবে করা যায়, সেই সহজ সমীকরণ থেকে আমরা দ্রবণ প্রস্তুতি শিখেছিলাম। তো আজকে আমাদের যে বাকি যে টপিকগুলো আছে, আমরা ওইগুলো নিয়ে একটা একটা করে ধারাবাহিকভাবে আলোচনা করব, যে পর্যন্ত শেষ না হয়। তো আমরা দেখি শতকরা সংযুক্তি। আমাদের বুঝতে হবে যে শতকরা সংযুক্তি আসলে কি। শতকরা সংযুক্তি আসলে কি? তো শতকরা সংযুক্তি হচ্ছে যে কোন যৌগে মৌলের পরিমাণ শতকরা বা 100 গ্রামের মধ্যে কতটুকু আছে, 100 গ্রামে কতটুকু মৌলের পরিমাণ আছে, একটা যৌগের মধ্যে 100 গ্রামে কতটুকু মৌল আছে, তার পরিমাণটাই হচ্ছে ওই মৌলের শতকরা পরিমাণ। তো সহজ এখানে একটা নিয়ম আছে শতকরা সংযুক্তি বের করার। যেমন যৌগে আমরা যদি লিখি, যৌগে মৌলের শতকরা সংযুক্তি, খুবই সহজ নিয়ম, ইকুয়াল টু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পূরণ পরমাণুর সংখ্যা। মৌলের পরমাণুর সংখ্যা ডিভাইডেড যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর, যেহেতু 100% শতকরা করতে হবে 100 মধ্যে, ইন্টু 100%। অর্থাৎ যৌগে উপস্থিত মৌলের শতকরা পরিমাণ বা শতকরা সংযুক্তি, মৌলের পারমাণবিক ভর পূরণ মৌলের পরমাণুর সংখ্যা ইন্টু 100% ডিভাইডেড যৌগের আণবিক ভর। এটা হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি বের করার সহজ নিয়ম। এখন আমরা যদি ধরি যে সাপোজ নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রোজেনের শতকরাগুলো, অনেকটা উদাহরণ দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে বের করব। নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে তো আমাদের এখানে কি লাগবে, যে আমরা মৌলটা চাচ্ছি আমরা নাইট্রোজেনের শতকরা পরিমাণ বের করব। মৌলের পারমাণবিক ভর, তাহলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ যদি আমরা বের করি, তাহলে আমরা মৌলের পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 14। তারপর আমরা বলেছি পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। সাপোজ এখানে নাইট্রোজেন কয়টা পরমাণু আছে, স্পষ্ট লেখা আছে যে নাইট্রোজেনের এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, সুতরাং নাইট্রোজেন ধরে নিতে হবে একটি পরমাণু আছে। তো ইনটু 1 ইনটু নিয়মের আমাদের আছে যেটা সূত্রের 100%। এখন যৌগের আণবিক ভর, তাহলে নাইট্রোজেন এই যৌগটার আণবিক ভর কত, যদি আমরা হিসাব করি 1 + 14 + 16 × 3 63 আমরা পেয়ে যাব
যা পাবো সেটা হবে নাইট্রোজেনের শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি। যদি এখন অক্সিজেনের থাকতো যে অক্সিজেনের শতকরা সংযুতি কত, তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি আমরা কিভাবে বের করতাম? আমাদের এই সূত্র যেটা আছে নিয়ম অনুযায়ী মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা লিখতাম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 16। আমরা জানি যে অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 16। পরমাণুর সংখ্যা কয়টা পরমাণু আছে এখানে? অক্সিজেনের 3টা পরমাণু, আমরা 3 দিয়ে দিলাম 3টা পরমাণু। আমাদের সূত্রে আছে কত? 100%, এই যে আমরা দিলাম 100%। যৌগের আণবিক ভর যেহেতু নাইট্রিক অ্যাসিড, এই যৌগটার আণবিক ভর আমরা হিসেব করে বের করেছি 63। তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হবে অক্সিজেনের শতকরা সংযুতি, নাইট্রোজেনের শতকরা সংযুতি। একবারে খুবই সহজ নিয়ম, আমরা আবারও মনে করতে পারি যে যৌগে উপস্থিত মৌলের শতকরা পরিমাণ কিভাবে বেরোবে। যে যৌগে উপস্থিত মৌলের শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি বলতে আমরা বুঝি যে যৌগে উপস্থিত মৌলের পরিমাণ 100 গ্রামের মধ্যে কতটুকু আছে। আমরা এখানে বলতে পারি যে 63 গ্রামের মধ্যে আমার এই পরিমাণ 14 গ্রাম আছে, 100 গ্রামের মধ্যে আমার কতটুকু আছে, সহজ হিসাব। হ্যাঁ, তাহলে এর জন্য সূত্রটা আমাদের আসছে কি? মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, তার মানে কি মৌলের মোট ভর। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে মৌলের মোট ভর। মৌলের মোট ভর যদি লিখি তাও হবে মৌলের মোট ভর ইনটু 100% ডিভাইডেড যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর। তাহলে মৌলের মোট ভর যদি আমাদের বের করতে হয় তাহলে বুঝতে হবে যে মৌলের মোট ভর সমান কি? ওই একই নিয়ম যে মৌলের পারমাণবিক ভরকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব মৌলের মোট ভর ডিভাইডেড যৌগের আণবিক ভর ইনটু 100%। আমাদের শতকরা সংযুতি আমরা শিখে ফেললাম আজকে। এখন দেখব যে ক্যালাস পানির শতকরা সংযুতি আমরা কিভাবে বের করব। কিছু কিছু যৌগ আমরা দেখি যে পানিযুক্ত যে অণুগুলো আছে, সাপোজ আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, কপার সালফেট 5 অণু পানি। আমরা শিখতে যাচ্ছি ক্যালাস পানির শতকরা সংযুতি। তো একই নিয়মে ক্যালাস পানির শতকরা সংযুতি যদি আমরা বের করি তাহলে এটা সূত্রটা কি হবে? যে ক্যালাস পানির শতকরা সংযুতি একটু ক্যালাস পানির মোট ভর, ক্যালাস পানির মোট ভর ইনটু 100% ডিভাইডেড যৌগের আণবিক ভর। তো প্রিয়বৃন্দ, এখন সহজেই তোমরা এই যে সূত্র আমরা পেয়ে গিয়েছি ক্যালাস পানির শতকরা সংযুতি কিভাবে বের করতে হয়। এখন আমরা এই সূত্র থেকে আমরা যদি বলি যে কপার সালফেট বা ব্লু ভিট্রিওল, হ্যাঁ, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিওল, আরেকটা নাম আছে এটা আমরা সাধারণত বলি তুতে। আমাদের প্রশ্ন কি যে তুতে ক্যালাস পানির শতকরা সংযুতি। হ্যাঁ, লক্ষ্য করো, আমি আবারও বলছি তুতে ক্যালাস পানির শতকরা সংযুতি নির্ণয়। তো তুতের ক্যালাস পানির সংযুতি নির্ণয় আমাদের সূত্রটা আমরা লিখেছি। ক্যালাস পানির শতকরা সংযুতি বের করতে হলে আমাদের লাগবে ক্যালাস পানির মোট ভর ইনটু 100% ডিভাইডেড হচ্ছে যৌগের আণবিক ভর। তো এই নিয়মে যদি আমরা বের করি তাহলে আমরা ক্যালাস পানির মোট ভর এখানে আমরা দেখব যে পানি এখানে কতটুকু আছে। আমরা দেখি এখানে লক্ষ্য করলে দেখি যে 5 অণু পানি আছে, 5 অণু পানি। তাহলে এই 5 অণু পানির ভর কত? আমরা হিসাব করি 5H2O, এর ভর হচ্ছে 5 × 1 × 2 প্লাস 16, that's 5 × 18 = 90। তো আমরা সহজে পেয়ে গেলাম যে ক্যালাস পানির ভর হচ্ছে মোট ভর হচ্ছে 90। ক্যালাস পানির মোট ভর হচ্ছে 90, এই লিখলাম আমরা 90। যৌগের আণবিক ভর টোটাল কপার সালফেট সহ যৌগের আণবিক ভর কত? আমাদের তুতের আণবিক ভর যদি আমরা হিসাব করি তাহলে আমরা কিভাবে বের করব? আণবিক ভরটা আমরা হিসাব করি 63.5। কপারের আণবিক ভর পারমাণবিক ভর হচ্ছে 63.5। কপার পরমাণু একটা আছে, কিছু দিতে হবে না। সালফার 32
সালফার একটা প্লাস অক্সিজেন 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 16, whatever may be 249.5. তাহলে আমরা এই 2 এর ভর পেলাম 249.5 ইন্টু 100%। এখন হিসাব করলে আমাদের ক্যালাস পানির শতকরা সংযুতি আমরা বের করতে পারবো। তা আমার মনে হয় আমাদের আর কোনো সমস্যা থাকবে না, যে শতকরা সংযুক্তি আমরা ইচ্ছে করলে আমরা বের করতে পারি এবং ক্যালাস পানি শতকরা সংযুক্তি। এখন বিষয় আসছে যে আমাদের এই প্রশ্নগুলো কিভাবে থাকে। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটাই যে আমরা নিয়মটা শিখেছি, সূত্র শিখেছি, দুটো সূত্র আমরা শিখে ফেলেছি এবং আমরা করেছি, আরো যদি আমরা করি তাহলে আমরা পারবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এরপর আমরা পরীক্ষায় কেন ভালো করতে পারি না, বা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কি আসছে, কোন প্রশ্নটা আসছে। হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা অনেক সময় লিখতে পারি না। তো প্রশ্নগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এখানে দুইটা টাইপের কোশ্চেন হতে পারে। আমি আগের দুটো ক্লাসও আমি বারবার কিন্তু গুরুত্ব দিয়েছিলাম যে তোমাদেরকে বিভিন্ন এই যৌগের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে, অন্যান্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর যে যৌগগুলো লেখা আছে বা দেওয়া আছে সেই যৌগগুলোর সংকেত জানতে হবে এবং কিছু রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে অন্যান্য চ্যাপ্টারে সেই বিক্রিয়াগুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, এই চ্যাপ্টারের যে প্রশ্ন রিলেটেড। দেখি আমরা যে আমাদের প্রশ্নটা করলো, ধরি ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারে অক্সিজেনের শতকরা সংখ্যা তো লক্ষ্য করে দেখো তুমি, তো ব্লিচিং পাউডারের শতকরা সংযুক্তি কত, যদি ব্লিচিং পাউডার অক্সিজেনের শতকরা সংযুক্তি কত যদি বের করতে বলে, আলটিমেটলি আমরা কি করব? এখন আমাদের শতকরা সংযুক্তি জানার জন্য আমাদের কি লাগবে? আমরা যদি অক্সিজেনের শতকরা সংযুক্তি জানতে চাচ্ছি তাহলে আমাদের বলা ছিল যে অক্সিজেনের মোট পরিমাণ দেওয়া লাগবে, অক্সিজেনের মোট ভর বা অক্সিজেনের আপেক্ষিক পরমাণু ভর ইনটু পরমাণুর সংখ্যা। এখন ব্লিচিং পাউডারে কয়টা অক্সিজেন পরমাণু আছে যদি এটা আমরা না জানি, তারপরে আমাদের ছিল এখানে যৌগের আণবিক ভর আমাদের সূত্র অনুযায়ী। এখন যৌগের ব্লিচিং পাউডারের সংখ্যা যদি না জানি তাহলে আমরা সঠিক আণবিক ভর বের করতে পারবো না। তাহলে আমাদের দুটো জিনিস, যে অক্সিজেনের মোট ভর পাবো না আমরা, এবং কি পাবো না, যে ব্লিচিং পাউডারের যে যৌগের আণবিক ভরটা আছে সেই আণবিক ভরটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে আলটিমেটলি যদি আমরা এই জিনিসটা না পারি তাহলে কোনোভাবেই আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে পারবো না। তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে এখানে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ব্লিচিং পাউডারের সংকেত যদি আমরা না জানি তাহলে কিন্তু এই আনসার আমরা নিয়ম জানা সত্ত্বেও, আমি আবারও বলছি যে সমস্ত নিয়ম আমাদের জানা সত্ত্বেও কিন্তু আমরা আনসার করতে পারবো না। এই জন্য আমাদের গুরুত্ব দিতে হবে যে এই চ্যাপ্টারে না, শুধু অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে ওইগুলো আমাদের পড়তে হবে এবং ওই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ কিছু যৌগগুলো দেওয়া আছে সেই যৌগের আণবিক সংকেত জানতে হবে, আণবিক ভর নির্ণয় করা জানতে হবে। যদি এইসব আমাদের ন্যূনতম ল্যাকিংস থাকে তাহলে কিন্তু আমরা এই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে অনেক প্রশ্নেরই উত্তর কিন্তু আমরা করতে পারবো না। তো আমি আজকে এটা করে দিচ্ছি। দেখি আমরা ব্লিচিং পাউডার, তো এই ব্লিচিং পাউডারের আণবিক সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। এই ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এটা। এখন এর যদি আণবিক ভর আমরা বের করি, ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন আছে একটি, অক্সিজেন প্লাস ক্লোরিন আছে দুইটি, 35.5 into 2, that's equal to 127। তাহলে আমরা ব্লিচিং পাউডারের এখন আণবিক ভর আমরা পেয়ে গেছি। আমাদের নিয়ম ছিল যে অক্সিজেনেরটা যদি আমরা বের করি তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা লিখব যে অক্সিজেনের শতকরা সংযুক্তি is equal to অক্সিজেনের মোট ভর। দেখি আমরা লক্ষ্য করি আবারও সংকেতটার দিকে, যে অক্সিজেন এখানে কয়টা আছে? অক্সিজেন কিন্তু আমাদের একটা অক্সিজেন পরমাণু আছে। তো আমরা কি ছিল আমাদের নিয়ম, যে অক্সিজেনের মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এবং পরমাণুর সংখ্যা যেহেতু একটাই আছে, সো আমরা এই একই সাথে ছিল কি 100% ইনটু 100%।
100%। নিচে আমাদের কি যৌগের আণবিক ভর, যেহেতু আমরা যৌগের আণবিক ভর হিসেব করে বের করেছি 127, আমরা লিখতে পারি 127। আশা করি আমরা পেয়ে যাচ্ছি যে অক্সিজেনের শতকরা। একইভাবে যদি আমাদের ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, ক্লোরিন পরমাণু আছে দুইটা, তাহলে ক্লোরিন পরমাণুর মোট ভর আমাদের কত, 35.5 ইনটু 2, এটা হচ্ছে আমাদের ক্লোরিন পরমাণুর মোট ভর 100% ডিভাইডেড যৌগের আণবিক ভর 127। এভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে যে সংকেতটা সঠিকভাবে লেখা, আণবিক সংকেত সঠিকভাবে লেখা এবং এর আণবিক ভরটা সঠিকভাবে হিসেব করা। যদি এটা না হয় তাহলে কিন্তু আমরা এই নিয়ম জানা সত্ত্বেও কিন্তু, আমি বারবার রেকর্ড দিচ্ছি এগুলোতে, যে নিয়ম জানা সত্ত্বেও কিন্তু আমরা এসবের আনসার করতে পারবো না। তো আশা করি আমরা গুরুত্ব দিব এবং গুরুত্ব দিয়ে প্রথম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত যে ইম্পর্টেন্ট যে যৌগগুলো আছে, ওই যৌগগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব, লেখার চেষ্টা করব, সংকেতগুলো শিখবো এবং কিছু রাসায়নিক বিক্রিয়া থেকেও এরকম কোশ্চেন আসতে পারে। কিরকম কোশ্চেন আসতে পারে আমরা একটা এক্সাম্পল দিই। খুবই সহজ একটা বিক্রিয়া দিলাম আমি, একটু লক্ষ্য করো যে এক্স যোগে আমরা কোশ্চেন করলাম, এক্স যোগে উপস্থিত মৌলসমূহে শতকরা সংযুক্তি নির্ণয়, শতকরা সংযুক্তি। দেখি আমরা তাহলে আমাদের এখানে এই এক্স যৌগটা কি, এক্স তো কোনো যৌগ নাই মূলত, তাহলে এখানে এক্স যৌগটা কাকে নির্দেশ করা হয়েছে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই জিনিসটা জানতে গেলে আমরা একটা জিনিস দেখতে হবে যে আসলে এই যে এখানে আমরা লিখেছি মিথেন, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়েছি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক্স একটা যৌগ উৎপন্ন করে সাপোজ, এবং দ্বিগুণ পানি উৎপন্ন করে। এখন সেই এক্সটা মূলত আমাদের এই বিক্রিয়াটাই জানতে হবে যে মিথেনের দহনে কি উৎপন্ন হয়। মিথেনের দহনে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই এক্স যৌগটাই হচ্ছে আমাদের বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করে পাই যে অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে এক্স যৌগ আমরা পেয়ে গেছি। এখন এক্স যৌগে উপস্থিত মৌল, তাহলে এখানে কি কি উপস্থিত মৌল আছে, কার্বন আছে এবং অক্সিজেন আছে। তাহলে কার্বনের শতকরা সংযুক্তি বের করতে হবে, অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে হবে। কার্বনের শতকরা সংযুক্তি বের করলে আমরা কি বলবো, আমাদের নিয়ম অনুযায়ী কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর 12, কার্বন পরমাণুর সংখ্যা যদি আমরা গুণ করি একটাই আছে, ইনটু 100%, আমরা লিখেছি 100%। এর আণবিক ভর কত, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর যদি আমরা হিসেব করি কি পাবো, 12। আমরা সবাই জানো এটা। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 ইনটু 2 = 44, এটা আসবে, সেটাই হবে আমাদের আনসার। তাহলে কার্বনের শতকরা সংযুক্তি বের করেছি। আরেকটা মৌল আছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। অক্সিজেনটা বের করলে আমরা কি লিখবো, যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, মোট পরমাণুর সংখ্যা কয়টা আছে, দুটো, 100%, 44, এটা আসে। তাহলে মোটামুটি আমাদের আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এরকম যে বিক্রিয়াগুলো আছে আমাদের এই চ্যাপ্টারে, হয়তো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু এই বিক্রিয়াটা নেই, আমি অন্য চ্যাপ্টার থেকে এটা নিয়েছি। তাহলে এরকম অসংখ্য বিক্রিয়া আছে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে, সেই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলে ওই বিক্রিয়াগুলো থেকে কিন্তু আমি বলেছি যে স্ট্রিমটা, আমি বারবার বলেছি, আগের দুটো ক্লাসও আমি বলেছি যে উদ্দীপকটা কোনোভাবেই এই চ্যাপ্টার থেকে সাধারণত নেওয়া হয় না, অন্যান্য চ্যাপ্টার থেকে উদ্দীপকগুলো নেওয়া হয়, বিক্রিয়া নেওয়া হয় কিংবা একটা যোগের নাম নেওয়া হয়, তারপরে প্রশ্নগুলো এই কন্টেন্টগুলো থেকে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে দেখব স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় আমরা একটা এক্সাম্পল দিয়ে তারপরে যদি নিয়মগুলো লিখে দেই তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সাপোজ আমরা একটা এক্সাম্পল যাচ্ছি যে
গ্লুকোজ। গ্লুকোজ আমরা চিনি যে এখানে কি কি উপাদান থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। তো এই গ্লুকোজে যদি কার্বনের পরিমাণ দেওয়া থাকে 40%, হাইড্রোজেনের পরিমাণ 6.67%, এবং এর আণবিক ভর আণবিক ভর 180 হলে আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত নির্ণয় করো। একটা জিনিস এখানে আমরা দেখব যে আমাদের জানতে হবে যে গ্লুকোজে কি কি উপাদান আছে। তো গ্লুকোজের যে উপাদানগুলো আছে আমরা জানি কি কি উপাদান আছে, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দুটো উপাদানের শুধু শতকরা পরিমাণ দেওয়া আছে, আর একটা কিন্তু দেওয়া নেই। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে একটা কোনো কিছুর কোনো যৌগে তার মোট পরিমাণ যেটা থাকবে সেটা 100% অবশ্যই। তাহলে এখানে আমাদের কার্বন যদি 40% থাকে, হাইড্রোজেন যদি 6.67% থাকে, তাহলে অবশ্যই আরেকটা উপাদান আমাদের বাকি আছে যেটা দেওয়া নেই, সেটা অক্সিজেন। তাহলে 100 থেকে 100 থেকে আমাদের এই দুটোর যোগফল যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু বাকি অক্সিজেনের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে উদ্দীপক অনুযায়ী আমরা লিখতে পারি, দেওয়া আছে যে আমাদের কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, অথবা অক্সিজেন ডেফিনেটলি টোটাল তিনটা উপাদান মিলে আমাদের 100% হওয়ার কথা। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো 100 থেকে আমরা এই দুটোর যোগফলকে বাদ দিই। 40 plus 6.67%, that's equal to 53.33%. এখন আমরা দেখব যে এই তিনটা যদি যোগ করে যদি আমাদের 100 হয় তাহলে আমাদের ঠিক আছে, আর না হলে আমাদের কোথাও কোনো ভুল হয়েছে। আমার মনে হয় যদি আমরা হিসেব করি তাহলে কি হয়, মনে হয় ঠিক আছে 100% হয়ে যায়। তার মানে আমাদের এটা এই শতকরা সংযুক্তিগুলো ঠিক আছে। তো এখন আমাদের স্থূল সংকেত যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমে তো আমরা স্থূল সংকেত নির্ণয় করব। এখন স্থূল সংকেত নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যে ধাপ, আমরা 1 নম্বর ধাপ যদি আমরা অনুসরণ করি, ধাপ 1, যে শতকরা সংযুক্তি দেওয়া থাকে, যেমন কার্বনের 40% দেওয়া আছে, এই শতকরা সংযুক্তিকে তার আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমি আবারও বলছি যে শতকরা সংযুক্তিকে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের, আমরা লিখলাম যে শতকরা সংযুক্তি ডিভাইডেড আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি, কার্বনের ক্ষেত্রে কার্বন 40 12 that's equal to 3.33। তো এখানে তিনটা মূল্য আছে, আমরা দেখি তিনটা মূল্যকে যদি আমরা হিসাব করি তাহলে হাইড্রোজেন পাচ্ছি আমরা 6.67 ডিভাইডেড আপেক্ষিক পারমাণবিক 1, so 6.67, অক্সিজেন 53.33 ডিভাইডেড 16 is equal to 3.33। আমরা 2 নম্বর ধাপে যাই, আমাকে একটু মুছতে হচ্ছে। দ্বিতীয় ধাপে, ধাপ 2, এই ধাপ 2 তে যদি আমি যাই তাহলে আমাদের দেখতে হবে যেখানে আমাদের পূর্ণসংখ্যা আসেনি, তাহলে আমাদের এই প্রাপ্ত ভাগফল সমূহকে, ধাপ 2 প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে। তাহলে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে আমরা কি পাবো, কার্বনের ক্ষেত্রে আমাদের এখানে তিনটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে আমাদের 3.33। তো আমরা 3.33 দ্বারা সবগুলোকে ভাগ করব। 1 6.67 3.33 1 2 অক্সিজেন
3.33 3.33 এই যে আমরা পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা পূর্ণ সংখ্যা না পাই, হ্যাঁ এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে পূর্ণ সংখ্যা 1 2 1। যদি আমাদের পূর্ণ সংখ্যা আমাদের এখানে হয়ে গেছে, যদি ওই যোগে যদি না হতো তাহলে তার নিকটতম পূর্ণ সংখ্যা করে নিতে হবে। তাহলে নিকটতম পূর্ণ সংখ্যা সাপোজ আমি হয়নি এখানে, আমি তারপরে বলছি যে 1.5 হয়েছে, 2 হয়েছে, 1 হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? যদি এইরকম ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করার পরেও যদি আমাদের পূর্ণ সংখ্যা না আসে, যদি ভগ্নাংশ আসে, তাহলে তাকে নিকটতম পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতাম? নিকটতম পূর্ণ সংখ্যা যদি নেই, তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের নিকটতম পূর্ণ সংখ্যা হয়। তাহলে সবগুলোকে আমরা 2 দ্বারা গুণ করে দিতে পারতাম। তাহলে 3 4 2, তাহলে আমাদের পরমাণু সংখ্যার অনুপাত কিন্তু এটা হতো। তো আমাদের এই যোগটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এখানে যেহেতু আসে নাই, হ্যাঁ যে পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেছি, তার মানে বুঝতে হবে যে এটাই পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম অনুপাত। কি বলেছে আবার? পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম অনুপাত। ঠিক আছে, তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে প্রথমে আমরা যেটা পেয়েছিলাম যে শতকরা, আবার মনে করার চেষ্টা করি যে শতকরা সংযুতিগুলোকে আপেক্ষিক করণের ভর দ্বারা ভাগ করলে আমরা মূল সংখ্যার যে অনুপাত পেয়েছিলাম, মূল সংখ্যার অনুপাত, এবং এই মূল সংখ্যা প্রাপ্ত মূল সংখ্যার যে অনুপাতগুলো আছে তাদের মধ্যে প্রাপ্ত ভাগফলগুলোর ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি প্রত্যেকটা ভাগফলকে। আমরা এখন যেটা পেয়েছি সেটা হচ্ছে পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম অনুপাত এবং নিকটতম পূর্ণ সংখ্যা। এটা এমনিতে পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, অবশ্যই এটা নিকটতম পূর্ণ সংখ্যা। এখন এই পরমাণু সংখ্যার অনুপাতগুলো যদি আমরা হিসেব করি, তাহলে আমাদের পরমাণু সংখ্যার অনুপাতগুলো কি আছে? যে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। যেহেতু ক্ষুদ্রতম অনুপাত, পরমাণু সংখ্যার ক্ষুদ্রতম অনুপাত পাওয়া গেছে, সুতরাং এটাই হবে আমাদের স্থূল সংকেত। মনে রাখতে হবে যে স্থূল সংকেত তাহলে কি এই 1 কে আমরা দিব না, 1 থাকলে আমাদের এটা দিতে হবে না। তাহলে আমরা স্থূল সংকেত সমান কি পাচ্ছি? যে CH2O। এই হচ্ছে আমাদের 4টা ধাপে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারি। এখন আমাদের বাকি আছে কি? যে স্থূল সংকেত থেকে আমরা বলেছিলাম আণবিক সংকেত বের করব। আচ্ছা, দেখে আমরা আণবিক সংকেতের হিসাবটা আমরা করি। যে আণবিক সংকেত, কোন যৌগের আণবিক সংকেত মনে রাখতে হবে, আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু n গুণিত, তাহলে n টা, তাহলে n ইজ ইকুয়াল টু যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর স্থূল সংকেতের সুন্দর করে আমাদের যৌগের আণবিক ভর দেওয়া ছিল m is equal to 180, আর আমরা যদি স্থূল সংকেতের ভর বাই করি তাহলে আমাদের হবে 30। সো n is equal to আমরা পাচ্ছি 180 divided 30 that's equal to 6। দ্যাটস n এর মান হচ্ছে আমাদের 6। সুতরাং যৌগটির আণবিক সংকেত, এখন যদি আমরা লিখি আণবিক সংকেত CH2O or 6, C6 is 12O6। আমার মনে হয় এটাই গ্লুকোজের আণবিক সংকেত। এইভাবে আমরা শতকরা সংযুক্তি থেকে এবং আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে কোন যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারি। এই চ্যাপ্টার আমাদের শেষ হয়নি, এখনো আরো কিছু কন্টেন্ট বাকি আছে আমাদের, যে আরো খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট গুলো আছে, আমি আগামী ক্লাসে আলোচনা করব। যে লিমিটিং বিক্রিয়ক, which is very much important, লিমিটিং বিক্রিয়ক, এবং লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা অন্যান্য বিক্রিয়কের যে ভর হিসাব করতে হয় এবং প্রত্যাশিত উৎপাদের ভর নির্ণয় করার যে কৌশলগুলো আছে ওগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তা আমার মনে হয় আজকে আমরা যা শিখলাম, হ্যাঁ একটু বাসায় চেষ্টা করতে হবে যে যৌগের যে কোনো একটা যৌগ নিয়ে আলোচনা করব। আমরা যেটা পাবো সামনে সেটাই নিয়ে আমরা ওটার শতকরা সংযুতি বের করার, মৌলগুলোর উপস্থিত মৌলগুলোর শতকরা সংযুতি বের করার শিখবো। সেই সাথে কোনো পানিযুক্ত যে অণুগুলো আছে, গ্যালাস পানি, এদের শতকরা সংযুতি শিখবো এবং একটা যৌগের শতকরা সংযুতি বের করে ওইটা থেকে আবার স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করার পদ্ধতি নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আজকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।